গাইস আইপিএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট আবার শুরু হয়ে গেছে। একদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিচ্ছে বাংলাদেশ, একদিকে ইংল্যান্ডকে হারিয়ে দিচ্ছে নিউজিল্যান্ড। তো এরকম করে বহু ইন্টারন্যাশনাল ম্যাচেস একসাথে চলছে, কিন্তু আজকে এই ভিডিওতে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচের কথা বলবো না, আমরা কথা বলবো ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে যে ট্রাই নেশন সিরিজ হচ্ছে সেটা নিয়ে। ইন্ডিয়ান টিমের কিছু কিছু মেজর আপডেট আমার মনে হয় হওয়া উচিত, কারণ এই ইন্ডিয়া এর ম্যাচগুলো প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট, লোকজন বুঝতে চায় না গাইস। তো অনেকে ভাবে যে আইপিএল ইজ দ্য গেটওয়ে অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। ইয়েস, কিছুটা সত্যি। ইন্ডিয়ান টি-20 টিমে তোমার এন্ট্রি হতে পারে যদি তুমি আইপিএলে বৈভব সূর্যবংশীর মতো পারফরমেন্স করতে পারো, ঠিক আছে। এক দুটো সিজনে এমন সে খেলে দিয়েছে, ডিরেক্ট সে ইন্ডিয়ান টি-20 টিমে নাম চলে এসছে। কিন্তু যদি তোমাকে ওডিআই এবং টেস্ট ক্রিকেট খেলতে হয় তাহলে তোমাকে ইন্ডিয়া এর হয়ে খেলতেই হবে, ঠিক আছে। ইন্ডিয়া এ ইজ দ্য রিয়েল গেটওয়ে অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। এই সিরিজটা শুরু হয়ে গেছে 9 তারিখ থেকে, চলবে 21 তারিখ অবধি। অলরেডি ইন্ডিয়ার দুখানা ম্যাচ হয়ে গেছে, এখনও দুখানা ম্যাচ বাকি আছে। প্রথম ম্যাচ আমরা শ্রীলঙ্কার সাথে জিতেছি 8 রানে মাত্র, যদিও সেটা পুরোপুরি শ্রীলঙ্কার দোষ ছিল। এই ম্যাচটা কোনোভাবেই তারা হারতে পারে আমার তো আইডিয়া ছিল না, কারণ আমি পুরো ম্যাচটাই দেখেছিলাম। এবং সেকেন্ড ম্যাচটা ইন্ডিয়া হেরে গেছে ডিএলএস মেথডে আফগানিস্তানের কাছে। দুটো ম্যাচ নিয়ে আমরা কথা বলবো, তো লেটস ডু দিস। এবার প্রথম দিকে যদি আমি শুরু করি, ওপেনিং পার্টনারশিপ প্রভসিমরন সিং এবং বৈভব সূর্যবংশী, দুজনে আইপিএলের সুপারস্টার, একজন পাঞ্জাব একজন রাজস্থান, ঠিক আছে গাইস। বৈভব সূর্যবংশী তার নিজ ছন্দে শুরু করেছিল, কিন্তু প্রথম ওডিআইতে একদমই সে রান করতে পারেনি। সেকেন্ড ওডিআইতে তবুও 44 রান করেছে, কিন্তু প্রথম ওডিআইতে একদমই রান পায়নি। এই যে টেন্ডেন্সিটা প্রত্যেক বলে চালাবো, ভাই প্লিজ, তোর মধ্যে ইমেন্স ট্যালেন্ট আছে, প্লিজ এরকম ছোটোখাটো ম্যাচে এরকম ভুলভাল শট মেরে কেন নিজের কেরিয়ারটাকে এরকম কোয়েশ্চেন মার্কের সামনে দিয়ে দিচ্ছিস? এই সবে তোর ইন্ডিয়ান ডেবিউ হবে ভাই। ইংল্যান্ডে যাবি তুই, আয়ারল্যান্ডে যাবি তুই, ঠিক আছে, সেখানে মেন ক্রিকেট টিমের সাথে তুই খেলবি, তার আগে কেন এরকম করছিস? আই হ্যাভ নো আইডিয়া। বিশ্বাস কর, যেরকমভাবে তুই শ্রীলঙ্কার সামনে আউট হলি না ওই মিড অফে ক্যাচটা দিয়ে, ভাই সত্যি বলছি, এই রকমভাবে যদি আউট হতে থাকে, যতই তোর ট্যালেন্ট থাকুক, যদি তোর কনভার্সন রেট, যেটাকে বলা হয় আফটার 50 কত তাড়াতাড়ি যে 100-এ যাচ্ছে, সেই যে কনভার্সন রেট, সেটা তোর আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি মানছি যে ম্যাচটায় তুই খেলে দিবি, সেই ম্যাচটা আর কারোর খেলার দরকার নেই। তুই নিয়ার অ্যাবাউট 200 রান একাই করে দিতে পারিস, এবং সেটা উইদিন 300+ স্ট্রাইক রেট, আমি সবই জানি। কিন্তু তার জন্য যে বেসটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, এটা অফিসিয়ালি না হলেও ভাই 50% ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা এই টিমে খেলে, যখন তারা কামব্যাক করে, যখন তাদের ইনজুরি হয়, তো এইগুলো তাদের জন্য প্র্যাকটিস ম্যাচ। আমরা প্রত্যেক সিরিজে দেখেছি এবং প্রত্যেক টিমের ক্ষেত্রে দেখেছি, ঠিক আছে, এটা নতুন কিছু নয়। তো একটু স্টেডি স্টিল, তোর কাছে হ্যান্ড আই কোঅর্ডিনেশনও আছে। এই নয় যে তুই মারতে জানিস না, তুই স্কোয়ার অফ দ্য উইকেট খুব ভালো খেলিস, কাট ভালো মারিস, পুল ভালো মারিস, কেন গ্রাউন্ডেড শট খেলা যাচ্ছে না? প্রথমে 30-40টা বল 4-5 ওভার দেখলে, তারপর বোলাররা তোকেই দেখবে ভাই। তুই যদি 50 ওভার খেলিস না, মায়েরই বলছি, অন গড বলছি, 600-700 রান হয়ে যাবে ওয়ানডেতে। একদম সিরিয়াসলি কথা বলছি ভাই, বিশ্বাস কর, 600-700 রান এমনিই হবে, কারণ ওর যেরকম ব্যাট ফ্লো, দ্য গ্রেট 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 যুবরাজ সিং পর্যন্ত বলেছে যে ইন্ডিয়ার সব থেকে বেস্ট ব্যাট ফ্লো আজ অবধি বৈভব সূর্যবংশী, এবং দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। যেরকমভাবে ওর যে আর্কটা কমপ্লিট হয়ে পিঠের কাছে এসে, ভাই কিছু বলার নেই। তাই আমি বৈভব সূর্যবংশীকে একটু রিকোয়েস্ট করছি, ভাই একটু প্রথম দিকে দাঁড়িয়ে যা, তুই যে কোনো মুহূর্তে অ্যাক্সিলারেশন করতে পারিস, তো কোনো চাপ নেই। তো প্রভসিমরন সিংয়ের কথা যদি আমি একটু বলি, ওই ভাই আমার 50-60 অবধি যায়, তারপর যে কী হয়ে যায় ভাই, প্লিজ গাইস, প্লিজ মাই ম্যান, একটু ইউ হ্যাভ দ্য ট্যালেন্ট টু গেট এ প্লেস অন ইন্ডিয়ান ক্রিকেট টিম। তোর কাছে সে জায়গাটাও আছে, তোর কাছে সে ট্যালেন্টটাও আছে, এবং প্লাস তুই উইকেট কিপার, ভালো উইকেট কিপার। তো এরকম ওপেনার উইকেট কিপার আমরা সবসময় চাই ওয়ানডে ক্রিকেটে, বিশেষ করে সমস্ত হোয়াইট বল ক্রিকেটে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে, তোরও ওই কনভার্সন রেটের প্রবলেম, 50-60-70 হয়ে যাওয়ার পর কী যে হয়ে যায়, একটা খুব বাচ্চাদের মতো শট মারতে গিয়ে তুই আউট হয়ে যাস। কি বলবো ভাই, এইগুলো কিছু না, এইগুলো হচ্ছে যখন আমরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটা বড় পারফরমেন্স করে রাখি, তখন লোকজন আমাদের উপরে সেই বিশ্বাসটা রাখে যে পারবে, এর দ্বারা হবে। সেই যে প্রেশারটা, যখনই তার উপরে যে ইন্ডিয়া লেখা জার্সিটা পরে নেওয়া হয় না, ডাজন্ট ম্যাটার যে ওটা ইন্ডিয়া এ বা আন্ডার 19, ইন্ডিয়া যখনই লেখা হয়ে যাবে না অফিসিয়াল ইন্ডিয়ান জার্সি, তখন ভাই একটা অন্য রকম প্রেশার। যে ওটা গায়ে নিয়েছে, যে ওটা পরে দেখেছে, যে ওরকম 50,000-60,000 লোকজনের সামনে মিডল অফ দ্য ব্যাটে কাওয়ার ট্রাই মেরেছে, সে জানে ভাই যে ওই
প্রেসারটা কীরকম এবং ওটা কিভাবে হ্যান্ডেল করতে হয়। মিডল অর্ডার যদি আমি বলতে আসি, 3টা প্লেয়ার, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা এবং আয়ুষ বদে। ঋতুরাজ গায়কোয়াড় ব্যাক টু ব্যাক বড় রান পেয়েছে এবং প্লিজ আমি ঋতুরাজ গায়কোয়াড়ের কাছেও হাত জোর করে বিনতি চাইছি যে এরকম স্ট্রাইক রেটে খেলবেন না। আপনার যদি এরকম স্ট্রাইক রেটে খেলার ইচ্ছা থাকে, রঞ্জি ট্রফিতে ভালো পারফরমেন্স করুন, টেস্ট টিমে চলে আসুন, কোনো সমস্যা নেই, একদম ফাটাফাটি ইনিংস। আমি আরেকবার বলে দিচ্ছি, ওই ইনিংসটা নিয়ে কিন্তু আমি কিছু বলছি না, কিন্তু যেরকম সামনে বোলিং অ্যাটাক ছিল, যেরকম ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাপাবিলিটি, ভাই প্লিজ ওরকম 80-85 স্ট্রাইক রেট নিয়ে ওয়ানডে ক্রিকেট খেলিস না ভাই, প্লিজ ভাই প্লিজ, আমি মানে রক্ষা কর আমাকে। তোকে এমনিতে নেওয়া হচ্ছে না ভাই, তোর মধ্যে ট্যালেন্ট থাকা সত্ত্বেও এত ভালো হ্যান্ড আই কোঅর্ডিনেশন, এত ভালো টেকনিক, যদি টেকনিক্যাল বলা যায় কে এল রাহুলের পরে কিন্তু এখন ঋতুরাজ গায়কোয়াড়ের বেস্ট টেকনিক। ইয়েস, কিছুজন সাই সুদর্শন বলতে পারে, বাট ঠিক আছে। তো কথাটা হচ্ছে যে একটু স্ট্রাইক রেট বাড়া প্লিজ। তোর স্ট্রাইক রেট অনেক ভালো আছে, তুই অনেক ভালো স্ট্রাইক রেট নিয়ে খেলতে পারিস, 250+ স্ট্রাইক রেট নিয়ে খেলতে পারিস ভাই। তো প্লিজ কেন এরকম করছিস, রক্ষা কর আমাকে, নয়তো যেটুকু চান্সটা তোর জন্য আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমে যাওয়ার, সেটাও নষ্ট হয়ে যাবে। তিলক বর্মাকে নিয়ে আমি কিছু বলবো না, তিলক বর্মা স্টেডি স্টিল প্লেয়ার, যেই দিন তিলক বর্মার দরকার হবে সেদিন তিলক বর্মা কিন্তু ঠিক দাঁড়িয়ে যাবে। আয়ুষ বদনীকে নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে ভাই আয়ুষ বাদনীকে আমার পার্সোনালি খুব ভাল লাগে, কারণ আমি রঞ্জি ট্রফিতে সৈয়দ মুস্তাকে, বিজয় হাজারেতে প্রচুর দিল্লির ম্যাচ দেখেছি এবং আয়ুষ বাদনী যেরকম খেলে মিডিল অর্ডারে, এবং সব থেকে আরেকটা বড় কথা যে অসাধারণ স্পিন খেলতে পারে। শ্রেয়াস আইয়ারের পরে যদি কেউ ইন্ডিয়াতে এখন বেস্ট স্পিন খেলতে পারে সেটা হচ্ছে আয়ুষ বাদনী ভাই। এর সাথে সাথে আরেকটা জিনিসও যোগ করে দেওয়া যায় যে আয়ুষ বাদনী কিন্তু বোলিং করতে পারে। যেমন 2000-এর এরাতে সুরেশ রায়না ছিল, যুবরাজ সিং ছিল, ঠিক আছে, মিডল অফ দ্য ওভারে এসে 35, 36, 37 নম্বর ওভারে এসে 3-4টা উইকেট নিয়ে ঘর চলে যেত, সেরকম কিন্তু আয়ুষ বাদনী জালে ফেলতে পারে, মায়াজাল। ওকে, মায়াজাল অ্যাকচুয়ালি নয়, বোলিংয়ের জাল। তো মোরাল অফ দ্য স্টোরি এই যে আয়ুষ বাদনী ইজ এ গুড চয়েস ফর নেক্সট জেনারেশন ফর আওয়ার ইন্ডিয়ান ক্রিকেট টিম। যদি বোলিং নিয়ে বলতে চাই, এই টিমের বোলিং ডিপার্টমেন্টও কিন্তু ভালোই স্ট্রং। আরশাদ খান আছে, সুয়ান সেগড়ে আছে, অনুকূল রয় আছে, আয়ুষ বাদনীও উইকেট নিতে পারে, বিপরাজ নিগম আছে, কিন্তু পরন্তু একটা নাম নিয়ে আমার খুবই প্রবলেম আছে, সেটা হচ্ছে আনসুল কম্বোজ। ভাই একে কি করতে নিয়েছিস তুই, আমাকে কয়েকটা কথা বল, কি করতে নিয়েছিস? মানছি আগের রঞ্জি ট্রফিতে একটা মোটামুটি ঠিকঠাক সিজন খেলে দিয়েছিল, কিন্তু তার মানে এই নয় যে একে সব জায়গায় খেলাতে থাকবি। এ পুরো আইপিএলও ছড়িয়েছে এবং এই শীর্ষাতেও ছড়াচ্ছে। ভাই না ঠিকঠাক উইকেট পাচ্ছে, না ঠিকঠাক রান রেটে বল করতে পারছে, কি লাভ আছে একে টিমে রেখে? এক জায়গায় হর্ষদীপ সিংকে নিয়ে নিতে পারতিস, হর্ষদীপ সিং এরও অনেকটা টাইম খারাপ যাচ্ছে, তো তাকে একটু চান্স দেওয়ার দরকার ছিল আমি মনে করি। ভুবনেশ্বর কুমারের কথা কেউ বলছে না, মোহাম্মদ শামির কথা কেউ বলছে না, ডিএসপিকে নেওয়া যেত। ইয়েস, ডিএসপি টেস্ট সিরিজ খেলছিল, বাট ঠিক আছে, না ডিএসপিকে নেওয়া যেত না। ব্যাপারটা হচ্ছে যে আরো অনেক অপশন ছিল, ঠিক আছে, ময়ঙ্ক যাদবকে ট্রাই করা যেত, বহু অপশন ছিল ভাই আমাদের সিলেক্টরের কাছে, কিন্তু এই আনসুল কম্বোজ চেন্নাই লবি ভাই, মানে কিচ্ছু বলার নেই আমার, সত্যি কথা বলছি, মায়েরই বলছি। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও, বাকি যে দুটো টিম আছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, দুটো টিমই স্ট্রং আছে, ভালো বোলিং লাইন আপ আছে, ভালো ব্যাটিং লাইন আপ আছে, সব থেকে বড় কথা ভালো ফিল্ডিং করছে দুটো সাইড। আজকে যবে আমি ভিডিওটা শ্যুট করছি 13 তারিখে, আজকেও একটা ম্যাচ আছে মেবি আফগানিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে, যেটা বৃষ্টির জন্যে ক্যান্সেলও হতে পারে, আবার ডিলেও হতে পারে, যায় না কি হবে। এবং এর পরের যে ইন্ডিয়ান ম্যাচগুলো আছে, একটা আফগানিস্তান এবং একটা শ্রীলঙ্কার সাথে, সেটা দেখে আমি আরেকটা ভিডিও আনবো যেখানে আমি কথা বলবো যে এই পুরো টিমটা, এই যে স্কোয়াডটা কতটা যুক্তিযুক্ত ছিল এবং এর থেকে কি বেটার স্কোয়াড হতে পারতো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, তাহলে মোটিভেশন বাড়ে, আরও নতুন নতুন টপিকের উপর ভিডিও করতে ইচ্ছা করে। আমি তাড়াতাড়ি এসছি, এডিট করে কোথাও যাবেন না, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।